হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। আজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের সেট 18 তোমাদের সঙ্গে আলোচনা করব। তো প্রতিদিনের মতো দুর্দান্ত একটি ক্লাস হবে। আজকের ক্লাসেও কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো এবং পরীক্ষার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে ক্লাসটি। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ক্লাসটি এবং বন্ধুদের মাঝে একবার শেয়ার করে দেবে। আর প্রতিদিন ক্লাস দেখতে TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু যুক্ত হয়ে যাবে। আর যদি আমাদের অ্যাপে যুক্ত হতে যাও তাহলে TWS একাডেমি অ্যাপ, সেটাতে তোমরা লগ ইন করতে পারো। সেখানে কিন্তু তোমরা পেইড কোর্সেসের ভিতরে বিভিন্ন মূল্যের কিন্তু স্বল্প মূল্যের পেইড কোর্সেস পেয়ে যাবে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। ওকে, প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নে বলা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কবে প্রবর্তিত হয়? তো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন খুবই বিখ্যাত একটি আইন। মন্টেগু চেমসফোর্ড আইন, যে আইনটির মাধ্যমে কিন্তু বিভিন্ন কিছু ভারতে ইনফর্ম করা হয়েছিল, বিভিন্ন কিন্তু বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া হয়েছিল। ওকে, তো এই মন্টেগু চেমসফোর্ড আইন কবে প্রবর্তিত হয়েছিল সকলে কমেন্টে একবার জানিয়ে দাও। সেটা হচ্ছে 1919 সালে কিন্তু মন্টেগু চেমসফোর্ড আইন প্রবর্তিত হয়। এবারে প্রশ্ন তোমাদের একটা বলে রাখি যে এই মন্টেগু চেমসফোর্ড আইনের নাম কেন মন্টেগু চেমসফোর্ড? বিষয়টা হচ্ছে এই মন্টেগু চেমসফোর্ড আইন, এটাকে তোমার হচ্ছে ভারত শাসন আইন 1919ও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই আইনটিকে কেন মন্টেগু চেমসফোর্ড বলা হয়? কারণ তৎকালীন সময়ে ভারতে যিনি ভারত সচিব ছিলেন, এই মন্টেগু ছিলেন ভারত সচিব, এবং চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড তোমরা জানো তিনি ছিলেন ভাইস রয়। এই কারণে কিন্তু এটাকে বলা হয়ে থাকে মন্টেগু চেমসফোর্ড আইন। নেক্সট হচ্ছে নিম্নোক্ত মধ্যে কোনটি পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর, বা কোনটি নিম্নোক্তের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী কোনটি? ক্যানবেরা, অসলো, আক্রা, আর বলা হচ্ছে দামাস। তো অ্যান্সার করো সকলে। এটা কিন্তু ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো তোমাদের কিন্তু করা উচিত এই প্রশ্নটির উত্তর। বলে ফেলো। অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে অপশান ডি, দামাস্ক, বা এটা হচ্ছে দামাস্কাস বা দামেস্ক। এটা হচ্ছে সিরিয়ার রাজধানী। সিরিয়া যেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের কিন্তু অন্যতম একটা রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র। তো এইটার রাজধানী হচ্ছে দামাস্কাস। ওকে, নেক্সট হচ্ছে রোটা ভাইরাস ভ্যাকসিন। রোটা ভাইরাস ভ্যাকসিন কোন রোগে প্রতিরোধে ব্যবহার করা হয়? বলে ফেলো। পোলিও, ডায়রিয়া, এইডস আর হেপাটাইটিস। তো রোটা ভাইরাস ভ্যাকসিন যেটা, সেটা কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে এটা হচ্ছে ডায়রিয়া। নেক্সট হচ্ছে কোন সালে ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, কি ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি NBA প্রতিষ্ঠিত হয় কবে? বলে ফেলো। দেখো 2006, 2000 এবং 2003 আর 10 এখানে কমেন্টে আছে। তো সরি, এখানে অপশানে আছে। তো এর মধ্যে অ্যান্সার কোনটি হবে? সেটা হচ্ছে অপশান সি, 2003 সালে কিন্তু এই যে বায়োডাইভার্সিটি, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর বা এটা কোথায় অবস্থিত একটু বলে রাখি। সদর দপ্তর তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাতে পারো, সেটা হচ্ছে চেন্নাই। চেন্নাই, তামিলনাড়ুতে এর সদর দপ্তর। নেক্সট, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন বা করেন? তো কোন মুঘল সম্রাট করেন? জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আর বলা হচ্ছে শাহজাহান বাহাদুর শাহ। তো মুঘলদের রাজধানী প্রধানত কোথায় ছিল? আগ্রাতে ছিল। আকবরের রাজধানী আমরা দেখতে পাচ্ছি আগ্রা, পরবর্তীতে ফতেপুর সিকরি। তো সেটা আগ্রার মধ্যেই কিন্তু অবস্থিত। তো এই সমস্ত কিন্তু মুঘল সম্রাটদের রাজধানী ছিল আগ্রা। তো আগ্রা থেকে দিল্লিতে রাজধানী প্রথম স্থানান্তর করেছিলেন কোন মুঘল সম্রাট? সেটা হচ্ছে সম্রাট শাহজাহান। তিনি আগ্রা থেকে মুঘল রাজধানী সেটা দিল্লিতে স্থানান্তর করেছিলেন 1638 খ্রিস্টাব্দে তিনি স্থানান্তর করেন। তো মুঘল সম্রাট শাহজাহান সম্পর্কে আমাকে বলতে হবে না, শাহজাহান সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। শাহজাহানের প্রকৃত নাম কি ছিল? শাহজাহানের প্রকৃত নাম খুররম। 1628 খ্রিস্টাব্দে তিনি কি করেন? সিংহাসন আরোহণ করেন এবং 1658 সাল পর্যন্ত কিন্তু তিনি সিংহাসনে ছিলেন। দিল্লির শাসনকর্তা, মুঘল শাসক তিনি ছিলেন। ওকে, এবং তার সময়ে কিন্তু বিভিন্ন
স্থাপত্য কীর্তি হয়েছিল, যার মধ্যে শীষ মহল, খাস মহল, তারপরে যে তোমার তাজমহল, এসব তিনি নির্মাণ করেছিলেন। এই কারণে কিন্তু তাকে প্রিন্স অফ বিল্ডার্সও বলা হয়ে থাকে। ওকে, মতি মসজিদ, লাল কেল্লা প্রভৃতি কিন্তু তার উল্লেখযোগ্য কিছু স্থাপত্য কীর্তি। ওকে, নেক্সট হচ্ছে নিম্নের কোন তারিখকে জলবিষুব হয়? কোন তারিখে জলবিষুব হয়? তো বিষুবটা আমাকে বলতে হবে না, তোমাদের আমি অনেকবার বলেছি, যারা আগে থেকে ক্লাস দেখো তাদের জন্য, যারা নতুন তাদের জন্য বলে রাখি। বিষুব হচ্ছে কি? বিষুব কথার অর্থ হচ্ছে সমান বা সম। যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী কি করে, এমন একটা পজিশনে এসে যায় যেখানে আমাদের যে পৃথিবীর নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখার উপরে সূর্যের যে সূর্য রশ্মি সেটা লম্বভাবে কিরণ দেয়। তখন কি হয়? নিরক্ষরেখা কি পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত। তো সুতরাং যখন নিরক্ষরেখার উপরে এই যে সূর্য লম্বভাবে কিরণ দেবে, তখন কিন্তু পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হবে। ঠিক আছে, তো এমন কিন্তু দুইবার হয়ে থাকে প্রতি বছরে। একটা হচ্ছে 21শে মার্চ, এটা হচ্ছে 21শে মার্চ একবার হয়, যেটা হচ্ছে মহাবিষুব বলা হয়ে থাকে। এবং আরেকটি হচ্ছে তোমার 23শে সেপ্টেম্বর, যেই দিনটাকে বলা হয়ে থাকে জলবিষুব, বা এটার অপর নাম কি বলতো, শরৎ বিষুবও কিন্তু বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে প্রথম স্যাটেলাইট কোনটি যা চাঁদকে প্রদক্ষিণ করেছিল? তো প্রথম স্যাটেলাইট যেটি চাঁদকে প্রদক্ষিণ করে, বলে ফেলো। চাঁদকে প্রদক্ষিণ করেছিল প্রথম কোন স্যাটেলাইটটি? লুনা 10, লুনা 14, অ্যাপোলো 10, অ্যাপোলো 11। তো এর মধ্যে সঠিক উত্তর হবে লুনা 10। এটা কিন্তু প্রথম প্রদক্ষিণ করেছিল, চাঁদের কক্ষপথে প্রতিস্থাপন করা প্রথম কিন্তু যে স্যাটেলাইট ছিল সেটা হচ্ছে লুনা 10। আচ্ছা, লুনা 10 সম্পর্কে একটু জেনে রাখি। লুনা 10 1966 সালে কিন্তু লঞ্চ করা হয়। তাহলে লুনা 10 কবে লঞ্চ হয়েছিল? 1946 সালে, এই 66 সালে। এবং লুনা 10 এটা কারা লঞ্চ করেছিল? ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, এরা কিন্তু এটা পাঠিয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে দেখো, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারকে কয়টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল? তো সুভাষ চন্দ্র বসু তিনি আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠন করেন? আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন সিঙ্গাপুরে, তাই তো? সিঙ্গাপুরে গঠন করেন আজাদ হিন্দ সরকার। কবে বলো তো? তো এটা কবে গঠন করায় আজাদ হিন্দ সরকার? আজাদ হিন্দ সরকার সুভাষচন্দ্র বসু গঠন করেন সিঙ্গাপুরে, সেটা হচ্ছে 1943-এর 21 অক্টোবর। 21 অক্টোবর তিনি কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তো তার এই আজাদ হিন্দ ফৌজের স্বীকৃতি কারা দিয়েছিল? আজাদ হিন্দ ফৌজে যারা স্বীকৃতি দিয়েছিল, যে সমস্ত কান্ট্রিরা, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়ছিল। যেমন তোমার হচ্ছে জার্মানি, ইটালি, তারপরে জাপান, ক্রোয়েশিয়া, চীন, তারা কিন্তু ছিল ব্রিটিশ বিরোধী জোটের অন্তর্গত। তারাই কিন্তু স্বীকৃতি দিয়েছিল। এমন 9টি দেশ তারা কিন্তু এই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল। নেক্সট হচ্ছে নিচের মধ্যে কে ই কমার্স স্টোর ফ্লিপকার্টের সহ প্রতিষ্ঠাতা? তো ফ্লিপকার্ট যেটা হচ্ছে ই কমার্স স্টোর, মোস্ট পপুলার কিন্তু আমাদের ইন্ডিয়াতে বর্তমানে। তো এর সহ প্রতিষ্ঠাতা, এর প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতারা কারা ছিল? তা এই ফ্লিপকার্ট এটা তোমার 2007 সালে ফর্ম করা হয়, 2007-এ প্রতিষ্ঠা হয়। এবং এর প্রতিষ্ঠা কারা করেছিল? এর প্রতিষ্ঠা ছিল কে কে? সঠিক উত্তর হবে বিনি বানসাল এবং শচীন বানসাল। তারা কিন্তু এই ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য কয়টি দেশ? তো আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, এর সদস্য দেশ কয়টি? তো IMF, তো এটা বলে ফেলো সদর দপ্তর কোথায়? এটা কিন্তু খুব পরীক্ষায় আসে। সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর বলো তো? আমেরিকার ওয়াশিংটন
ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তর অবস্থিত। তো এই আইএমএফ এর সদস্য দেশ কয়টি? ভারত একটি কিন্তু সদস্য দেশ আইএমএফ এর। তো আইএমএফ তার সদস্য কান্ট্রিগুলিকে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু সহযোগিতা করে থাকে, বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। তো আইএমএফ এর সদস্য দেশ বর্তমানে 190টি হচ্ছে কিন্তু এর মেম্বার কান্ট্রি। ওকে, নেক্সট হচ্ছে গান্ডিকোটা গিরিখাত কোন রাজ্যে অবস্থিত? গান্ডিকোটা গিরিখাতটি কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, গিরিখাত, গিরিখাত কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তো গান্ডিকোটা গিরিখাতের বিভিন্ন ভাগ থাকে, যার মধ্যে প্রধান দুটি ভাগ হচ্ছে ভি আকৃতির এবং আই আকৃতির, যেটাকে ক্যানিয়ন বলা হয়, ক্যানিয়ন। তো এই গন্ডিকোটা গিরিখাত এটা হচ্ছে ক্যানিয়ন প্রকৃতির। ক্যানিয়ন কি? যখন নদী তার উচ্চ প্রবাহে থাকে তখন কি করে নদী তার যে নিম্নে, নদীর যে নিচে যে সমস্ত শিলাগুলি থাকে, মানে হচ্ছে তোমার নমনীয় শিলা যেগুলি থাকে, ভঙ্গুর শিলা, সেই সমস্ত শিলাগুলিকে সে কিন্তু খুবই দ্রুত ক্ষয় করতে থাকে এবং একটা কিন্তু খুবই গভীর একটা আই আকৃতির দুই পাশে খাড়া কিন্তু দেয়াল বিশিষ্ট, খাড়া কিন্তু তোমার যে ওটাকে কি বলে, খাড়া একটা উপত্যকার কিন্তু সৃষ্টি করে। তো এটাকে বলা হয়ে থাকে গ্র্যান্ড ক্যানিয়ন। তো পৃথিবীর যেটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম গ্র্যান্ড ক্যানিয়ন, সবচেয়ে কিন্তু দীর্ঘতম, যেটা হচ্ছে কলোরাডো নদীতে, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন বিশ্বের দীর্ঘতম। ওকে, তো এই কলোরাডো নদীর যেটা কলোরাডো নদী কোথায় বলতো, একটু উত্তর আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু তোমার এটা অবস্থিত, ঠিক আছে। তো এটা পৃথিবীর দীর্ঘতম গ্র্যান্ড ক্যানিয়ন আমরা জানি। তো গন্ডিকোটা এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, এটা, আর এটা হচ্ছে পেন্না নদীতে অবস্থিত, পেন্না নদীতে। এবং এটা মনে রাখবে ভারতের, ভারতের কি এটা ভারতের দীর্ঘতম। ওকে, তাহলে ভারতের যে দীর্ঘতম গ্র্যান্ড ক্যানিয়ন সেটা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে এই গন্ডিকোটা গিরিখাত, যেটা তোমার অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে আচ্ছা, হ্রদ লেক সম্পর্কিত অধ্যয়ন কি নামে পরিচিত? লেক সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে কি বলা হয়, দেখো, লেক সম্পর্কিত অধ্যয়ন কি বলা হয়, সেটা হচ্ছে লিম্নোলজি। লেক বা জলজ বাস্তুতন্ত্র সংক্রান্ত অধ্যয়নকে কিন্তু বলা হয় লিম্নোলজি। ওকে, নেক্সট হচ্ছে মাদুরাই শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? মাদুরাই শহর, আচ্ছা, মাদুরাই শহর এটা কোথায় অবস্থিত আমরা একটু দেখি। মাদুরাই শহর এটাকে কি বলা হয়? সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয়ে থাকে, তাই তো, সাংস্কৃতিক শহর, সিটি অফ ফেস্টিভ্যাল নামেও পরিচিত মাদুরাই, এবং খুবই কিন্তু একটা ধর্মীয় স্থান মাদুরাইকে বলা হয়। তো মাদুরাই যে শহর এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত, এবং এটা তোমার হচ্ছে ভাইগাই নদীর তীরে কিন্তু অবস্থিত। নেক্সট, খেলাধুলোর বিষয় ভারতীয় সংবিধানের কোন তালিকার অধীনে আসে? আচ্ছা, ভারতীয় সংবিধানের তালিকা কোথায় আছে? এটা কোন তালিকা, যে তালিকাগুলো এবং কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতার বন্টন করা হয়েছে তিনটি তালিকার মধ্যে, রাজ্য, যুগ্ম এবং একটি হচ্ছে ইউনিয়ন তালিকা বা কেন্দ্রীয় তালিকা। তো এগুলি আছে সপ্তম তফসিল, তোমরা জানো সপ্তম তফসিল, সপ্তম তফসিল যেটা হচ্ছে তোমার কি তালিকা সংক্রান্ত। এর মধ্যে যে খেলাধুলোর বিষয়, এটা কোন তালিকার অন্তর্গত? খেলাধুলোর বিষয় আসে কিন্তু রাজ্য তালিকার মধ্যে। রাজ্য তালিকায় কি কি আসে উল্লেখযোগ্য? রাজ্য তালিকায় পুলিশি ব্যবস্থা আসে, তারপরে খেলাধুলোর বিষয়টা আসে, তারপরে যে সমস্ত তোমার কৃষি বিষয়টা কিন্তু আছে তোমার, এই কৃষি, তারপরে স্বাস্থ্য প্রভৃতি আসে কিন্তু রাজ্য তালিকার অন্তর্গত। ওকে, নেক্সট হচ্ছে রোভার্স কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? বলে ফেলো, রোভার্স কাপ এটা কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি, দাবা, ফুটবল, ক্রিকেট?
তো রোভার্স কাপ এটা কিন্তু ভারতের অন্যতম একটা প্রাচীন ফুটবল টুর্নামেন্ট। সঠিক উত্তর কি হবে? এটা ফুটবল টুর্নামেন্ট। এটা সূচনা হয়েছিল 1891 সালে কিন্তু সূচনা হয়েছিল, ঠিক আছে, এবং ব্রিটিশরা কিন্তু এটা সূচনা করেছিল এবং পরবর্তীতে এটা চলতে থাকে। সর্বশেষ তোমার হচ্ছে 2001 সালে খেলা হয়। 2001 হচ্ছে শেষবার সূচনা করা হয়, শেষবার আয়োজন, এবং শেষ আয়োজন 2001 সালের মরশুমে কিন্তু যখন খেলা হয়েছিল তখন মোহনবাগান এটার চ্যাম্পিয়ন হয়। ওকে, নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না? নিম্নে কয়েকটি কিন্তু গভর্নরের নাম দেওয়া আছে: লক্ষ্মীকান্ত ঝা, মনমোহন সিং, ভাস্কর আদারকার, অনিল কুমার চন্দ। তো এদের মধ্যে কে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না? আচ্ছা, রিজার্ভ ব্যাংকের গভর্নর বলে ফেলো প্রথম কে ছিল? প্রথম ভারতীয়, প্রভৃতি কিন্তু পরীক্ষায় খুব আসে। তো প্রথম কে ছিল? ওসবোন স্মিথ ছিল প্রথম ভারতীয় কে ছিল? সিডি দেশমুখ। তিনি হচ্ছেন প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। তো এদের মধ্যে কে বলতো রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না? এদের মধ্যে ছিলেন না অনিল কুমার চন্দ, এ কে চন্দ, তিনি কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন না। এ কে চন্দ ছিল, ইনি হচ্ছেন থার্ড ফাইন্যান্স কমিশনার। ওকে, তো থার্ড ফাইন্যান্স কমিশন ছিলেন এই এ কে চন্দ। নেক্সট, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগ স্থল হলো কোনটি? পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত কোন স্থানে মিলিত হয়েছে? আনাইমালাই, নীলগিরি, সাতপুরা, কাঞ্চনজঙ্ঘা। তো এদের মধ্যে অ্যান্সার কি হবে? সহজ প্রশ্ন করে ফেলো সকলে। পূর্বঘাট পশ্চিমঘাটের সংযোগ স্থলটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে নীলগিরি পর্বত। পরবর্তী হচ্ছে, ভারতীয় সংবিধানের প্রথম কবে সংশোধিত হয়েছিল? ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয় কবে? 1949, 1950, 51 এবং 52। তো ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী, সেটাও কিন্তু খুবই উল্লেখযোগ্য ছিল। প্রথম সংশোধনী হয় 1951 সালে এবং প্রথম সংশোধনীতে কি করা হয়? নবম তফসিল যুক্ত করা হয়। নবম তফসিলের আলোচ্য বিষয় কি? সকল কমেন্টে জানাও। ওকে, আর যারা ক্লাস দেখছো সকলে কিন্তু একটা করে ক্লাসে লাইক করবে আর সকলে জানাবে ক্লাসটি কেমন লাগছে প্রতিদিনের মতো। আজকের ক্লাসটি খুবই দুর্দান্ত হচ্ছে। আশা করি তোমাদের প্রত্নতাত্ত্বিক সাইট সুরকোটাডা কোন রাজ্যে অবস্থিত? তো একটি প্রত্নতাত্ত্বিক সাইট, সিন্ধু সভ্যতারই কিন্তু একটা সাইট এই সুরকোটাডা। তো এই সুরকোটাডা কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, হরিয়ানা। সঠিক উত্তর কি হবে? দেখো, পাঞ্জাব রাজ্যে অবস্থিত যদি একটা তোমার সাইটের কথা বলা হয়, রূপার সাইট আসে, গুজরাট রাজ্যে কি কি আছে? লোথাল, ধোলাভিরা এবং সুরকোটাডা প্রভৃতি হচ্ছে কিন্তু অবস্থিত গুজরাটে। রাজস্থানে বিখ্যাত কালীবঙ্গান কিন্তু অবস্থিত। হরিয়ানাতে যদি বলা হয় বানওয়ালি, রাখিগাড়ি যেটা বৃহত্তম ভারতে, রাখিগাড়ি, ভগবানপুর প্রভৃতি কিন্তু অবস্থিত হরিয়ানা রাজ্যে। ওকে, নেক্সট, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? তো গতকাল কি তার আগের দিনে কিন্তু আমি দেখছিলাম যে ডব্লিউবিসিএস পরীক্ষা, সেখানে পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ব্রিটিশ ভারতে যিনি মনোনীত হয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, তিনি কোন দলের সদস্য ছিলেন? তো একটু ঘুরিয়ে দিয়েছিল, কারণ পরীক্ষাটাও একটু টাফ লেভেলের পরীক্ষা, ওই কারণে। আর পরীক্ষার আমি প্রশ্ন দেখছিলাম, ভালোই কঠিন প্রশ্ন এসেছে খুবই কিন্তু। তো পরীক্ষার লেভেল হিসাবেই কিন্তু কোশ্চেন আসে তোমার পরীক্ষায়। তো সেই হিসাবে এখানে আরো একটি ওই ধরনেরই প্রশ্ন, যে প্রশ্ন আমি যেটা পড়াচ্ছি তার মধ্য থেকে আসবে, যে ডাইরেক্ট প্রশ্ন এরকম নয়, আমি যে সাইডে যে তথ্যগুলো বলি তার মধ্য থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ওকে, তো এখানে দেখো, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি কিন্তু হয়েছিলেন। এবং এই যে বলছিলাম তিনি কোন পার্টির হয়েছিলেন, তিনি হয়েছিলেন লিবারেল পার্টি।
লিবারেল পার্টি। ওকে, নেক্সট তোমাদের হোমওয়ার্ক আজকে এটা দেওয়া থাকবে, দ্য গড অফ স্মল থিংস শীর্ষক পুস্তকটির লেখককে। তো সকলে এটা কমেন্টে উত্তর জানিয়ে যাবে, দ্য গড অফ স্মল থিংস পুস্তকটি কে লিখেছেন। ওকে, পরের প্রশ্ন, 1 জিবি ইকুয়াল কত? 1 জিবি বলতে কি বোঝানো হয়? 1000 এমবি, 10,000 কেবি, 1100 কেবি, আর বলা হচ্ছে 1024 এমবি। তো এর মধ্যে 1 জিবি, জিবি কি? জিবি হচ্ছে গিগাবাইট, তাই তো? এটা হচ্ছে তোমার কম্পিউটারের যে মেমোরিকে তোমার আমরা যদি সাজাই, সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি কি? বিট, বাইনারি ডিজিট, তাই তো? বিট, 8টি বিট নিয়ে, এই 4টি বিট নিয়ে একটা হচ্ছে নিবেল, আর 2টি নিবেল বা 8টি বিট নিয়ে 8 বিট মিলে হচ্ছে তোমার 1 বাইট, এবং 1024 বাইট নিয়ে তোমার হচ্ছে 1 কেবি, এবং 1024 কেবি নিয়ে হচ্ছে তোমার 1 এমবি, এবং এই 1024 এমবি নিয়ে কিন্তু তোমার হচ্ছে 1 জিবি বা গিগা বাইট। তো সঠিক উত্তর হবে অপশন ডি। নিম্নলিখিত কোনটিতে অবদানের জন্য শম্ভু মহারাজকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিল? তো শম্ভু মহারাজ তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নিম্নলিখিত কোনটিতে বিশেষ অবদানের জন্য? কত্থক, ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি। তো শম্ভু মহারাজ তিনি হচ্ছেন একজন কিন্তু উত্তর ভারতের খুবই উল্লেখযোগ্য নৃত্যশিল্পী। তো শম্ভু মহারাজ যেহেতু উত্তর ভারতে, তো এখানে উত্তর ভারতের নৃত্য কোনটি আসছে? কত্থক। উত্তর ভারতে কিন্তু খুবই এর উৎপত্তি উত্তর ভারতের উল্লেখযোগ্য নৃত্য। তো এই তোমার কত্থক নৃত্যের লখনৌ ঘরানার কিন্তু যিনি প্রচলন বা লখনৌ ঘরানার একজন উৎকৃষ্ট শিল্পী ছিলেন এই শম্ভু মহারাজ, যিনি তোমার 1958 সালে পদ্মশ্রী পুরস্কার পান। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন, শশাঙ্ক ছিলেন যে বংশের শাসক তা হলো? শশাঙ্ক কোন বংশের শাসক ছিলেন? শশাঙ্ক কোন বংশের ছিলেন? দেখো, শশাঙ্ক তিনি 606 খ্রিস্টাব্দে তার রাজ্য স্থাপন করেন। কোথায় করেন? গৌড়। তো সঠিক উত্তর হবে অপশন সি, তার রাজবংশে, তার বংশের নাম ছিল কি? গৌড়। তিনি গৌড় বংশের কিন্তু স্থাপন করেছিলেন, এবং এটা হচ্ছে বাংলার প্রথম স্বাধীন রাজ্য। ওকে, আর রাজধানী কোথায় ছিল? এটা খুবই আসে পরীক্ষায়, যে গৌড় শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে কর্ণ সুবর্ণ রাজধানী। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্নের উত্তর করো সকলে। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনএসডিএল? তো এনএসডিএল এর ফুল ফর্ম কি? তো এনএসডিএল এর ফুল ফর্ম কি? সকলে বলো, এটা অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত। তো এনএসডিএল এর তোমার হচ্ছে যে ফুল ফর্ম সেটা হচ্ছে অপশান বি, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। ওকে, পরেরটা হচ্ছে, নিম্নলিখিত কোন শাসক বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো নিম্নের কোন শাসক বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো বাংলায় সুলতানি সমসাময়িক যে সুলতানরা ছিল, তাদের মধ্যে ইলিয়াস শাহ, নসরত শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, কুতুবুদ্দিন আইবক ছিলেন না, তো প্রভৃতি শাসকেরা কিন্তু ছিলেন। ঠিক আছে, তো এদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ তিনি 1493 সালে সিংহাসন আরোহণ করেন। এবং তিনি একটা বংশের প্রতিষ্ঠা করেন, যেটার নাম হচ্ছে হুসেন শাহী বংশ পরবর্তীতে। ঠিক আছে, তো তাকে কিন্তু তিনি বাংলায় বঙ্গদেশে যে সমস্ত সুলতানেরা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কিন্তু উল্লেখযোগ্য, সবচেয়ে কিন্তু সর্বশ্রেষ্ঠ যিনি শাসক ছিলেন তিনি হচ্ছেন এই হুসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। তো তাকে কিন্তু বলা হয় বঙ্গদেশের কি? আকবর। ওকে, নেক্সট, অ্যামিবার
দেহে কোষে কোন বিভাজনের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? তো অ্যামিবার দেহে কি রূপ কোষ বিভাজন হয়? কোষ বিভাজন 3 প্রকার আমি বলেছিলাম, প্রধানত হয়ে থাকে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। ঠিক আছে, তো এর মধ্যে মাইটোসিস কোষ বিভাজন, যেটা কিন্তু একটা সুস্পষ্ট কোষ বিভাজন, যেটা তোমার দেখা যায় উন্নত কোষ দেহে, মানুষের যে ব্লাড সেল, তারপরে যে তোমার হচ্ছে বডি সেল, ওই সমস্ত সেলে কিন্তু দেখা যায় পেশি কোষে কিন্তু যে বিভাজন হয় সেগুলি কিন্তু এই কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। মিওসিস হচ্ছে যেটা হচ্ছে তোমার জনন কোষে দেখা যায়। ঠিক আছে, আরেকটি হচ্ছে তোমার যেটা অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে তোমার হয়ে থাকে সাধারণত অনুন্নত যে সমস্ত কোষ দেহ, যেমন হচ্ছে অ্যামিবা, ইস্ট, তারপরে ব্যাকটেরিয়াদের কোষ দেহ, সেখানে কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়, যে প্রক্রিয়ায় কোনো মাতৃকোষ বেম গঠন ছাড়াই কিন্তু তার নিউক্লিয়াস সরাসরি বিভাজন হয় এবং দুটি কোষের সৃষ্টি করে, এটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো অপশন এ সঠিক উত্তর হবে। এখানে কিন্তু কোনো বেমের গঠন হয় না, ডাইরেক্ট কিন্তু যে নিউক্লিয়াস সেটা বিভাজন হয়ে দুটো কোষ সৃষ্টি করে। ওকে, নেক্সট, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কে দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান কে দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার দেওয়া। নেক্সট, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম কি? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে থাকে কোন হরমোনটি? থাইরক্সিন, LTH, STH আর গ্লুকোগান। তো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে থাকে যে হরমোনটি, সেটার নাম হচ্ছে কি? গ্লুকোগান। এটা কিন্তু রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে থাকে। এটা হচ্ছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয়ে থাকে। কোথা থেকে নির্গত হয়? আলফা কোষ থেকে, বিটা কোষ থেকে কিন্তু নয়, বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। ঠিক আছে, নেক্সট দেখো, লিনাক্স হলো এক প্রকারের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামেবল ল্যাঙ্গুয়েজ, নান। তো কি এটা? লিনাক্স সঠিক উত্তর কি হবে? এটা হচ্ছে একটা কি? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কোনগুলিকে বলা হয়? অপারেটিং সিস্টেম আছে না, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, মাইক্রোসফট, সরি ওই যে উইন্ডোজ, তারপরে যে সমস্ত অ্যান্ড্রয়েড, iOS প্রভৃতি হচ্ছে কিন্তু অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো, সেগুলো হচ্ছে তোমার যেমন পাওয়ার পয়েন্ট, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি আসে, পাওয়ার পয়েন্ট, MS ওয়ার্ড প্রভৃতি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর প্রোগ্রামেবল যে সমস্ত ল্যাঙ্গুয়েজ হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলো হচ্ছে C++, জাভা প্রভৃতি হচ্ছে কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট হচ্ছে বিধান পরিষদের সদস্যদের কার্যকাল কত? মেয়াদকাল কত বছর কার্য? বলো। সুপ্রিম কোর্টের বিধান পরিষদের যারা সদস্য তাদের কার্যের মেয়াদকাল হচ্ছে সেটা 6 বছর। ওকে, তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লাগলো। ভালো লাগলে সকলে একটা করে ক্লাসে লাইক করে দেবে, এবং আমাদের যদি TWS একাডেমি অ্যাপ তোমরা চেক আউট না করে থাকো, অবশ্যই কিন্তু চেক আউট করবে একবার, সেখানে তোমরা যুক্ত হওয়ার চেষ্টা করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর প্রতিদিন ক্লাস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে রাখবে সমস্ত নোটিফিকেশন প্রথমেই পেতে। টাটা।